শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। বিজয়ের মাস ডিসেম্বরে দেখবেন বাঙালিয়ানার বিশেষ নিবেদন ৭১-এর ঘটনাপ্রবাহ। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হতে পারে জাতীয় নির্বাচন ও গণভোট। ১১ই ডিসেম্বর তফসিলের সম্ভাবনা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানালেন তিনি ট্রাভেল পাস চাননি। মার্কিন সংস্থা IRI এর জরিপ বলছে দেশের ৭০% মানুষ বর্তমান সরকারের কাজে খুশি। জরিপের উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন। ইমরান খানের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন তার বোন। জানালেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সুস্থ থাকলেও খুবই ক্ষিপ্ত। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারি মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। ২রা ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন ৮ ফেব্রুয়ারি থেকে ১-২ দিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে ১-২ দিন আগেও হতে পারে, অর্থাৎ মাঝামাঝি কোনো একটা সময়ে হতে পারে। ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ফেব্রুয়ারির ১২ তারিখ বৃহস্পতিবার। সেই হিসেবে মঙ্গলবারের দিকে সংসদ নির্বাচন হতে পারে ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে আগামী সপ্তাহের রোববার অর্থাৎ ৭ ডিসেম্বর ভোট নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানে সব তারিখ নির্ধারণ করা হবে। এক্ষেত্রে ২-৩ দিন সময় রেখে বৃহস্পতিবারের দিকে তফসিল ঘোষণা করা হবে। অন্যদিকে ভোট গ্রহণের সময়ও বাড়ানোর কথা ভাবছে ইসি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, যেহেতু গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। আবার ভোটের সময় ১ ঘন্টা বাড়িয়ে ৯ ঘন্টা করা হতে পারে। এজন্য সকাল বিকেলে দুই দিকেই সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। ২রা ডিসেম্বর মঙ্গলবার দুপুর 12:30টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল ফটকের সামনে এক ব্রিফিংয়ে এই কথা বলেন জাহিদ হোসেন। এই হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ICUতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাহিদ হোসেন বলেন তিনি চিকিৎসা মেনটেন করতে পারছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে বলে জানান জাহিদ হোসেন। জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে, তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। যুক্তরাজ্য থেকে তাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন, তারা দেখবেন। দেখার পর তিনি যদি ট্রান্সফারেবল হন, যদি ট্রান্সফারের প্রয়োজন পড়ে, যদি মেডিকেল বোর্ড মনে করে, তখন তাকে যথাযথভাবে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর সাম্প্রতিক জরিপে দেখা গেছে বাংলাদেশের মানুষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে ব্যাপক আস্থা প্রকাশ করেছেন। জরিপ অনুযায়ী অংশগ্রহণকারীদের ৬৯% মনে করেন ডক্টর ইউনূস ভালো কাজ করছেন এবং ৭০% অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট। IRI এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন। জনগণের এই আস্থা স্থিতিশীলতা, জবাবদিহি ও সংস্কারের প্রত্যাশাকে প্রতিফলিত করছে। এই ব্যাপারে অবশ্য একমত নন রাজনীতিবিদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি CPB'র সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স। তিনি মনে করেন IRI এর মতো সংস্থাগুলো বিশেষ উদ্দেশ্য নিয়েই কাজ করে। নম্বর হচ্ছে IRI-কে দূর থেকে জানি যতটুকু চিনি, আমার বুঝ হচ্ছে এরকম তাদের একটা নিশ্চয়ই বিশেষ উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্য বিবেচনা করেই তারা তাদের এই ধরনের জরিপ কাজ পরিচালনা করে। জি,
2 নম্বর হচ্ছে তারপরও যে কোনো জরিপ এ ব্যাপারে প্রকৃতপক্ষে কথা বলতে গেলে কাদের সাথে জরিপ করেছে, পদ্ধতিতে, এগুলো বিস্তারিত জেনেই মন্তব্য করা উচিত বলে মনে হয়, কিন্তু আমি এই জরিপের বিষয়ে বিস্তারিত জানি না। 3 নম্বর এবং শেষ কথা, আমার বিবেচনায় যখন এই সরকার কি বলবো সবার বলতে আমি বলবো যে এই সময় গণঅভ্যুত্থানকারী সবার সম্মতিতেই যখন গঠিত হলো, তখন তাদের যে কি বলবো যে আশাবাদ মানুষের কাছে ছিল, যখন এই সরকার কি বলবো সবার বলতে আমি বলবো যে এই সময় গণঅভ্যুত্থানকারী সবার সম্মতিতেই যখন গঠিত হলো, তখন তাদের যে কি বলবো যে আশাবাদ মানুষের কাছে ছিল, 15 মাস পরে তারা যেখানে আছে, আমার মনে হয় রাস্তায় মানুষের কাছে গেলে এখন অর্ধেকেরও কম মানুষের সমর্থন তার থাকার কথা। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে 70% তার সমর্থন আছে। এই অভিজ্ঞ রাজনীতিবিদ মনে করেন, অভ্যুত্থানের পর বর্তমান সরকারের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও বর্তমানে তা বেশ কমে গেছে। তিনি বলছেন, এর আগে 2018 সালে IRI জরিপ চালিয়ে দেখতে পেয়েছিল 64% মানুষ তৎকালীন আওয়ামী লীগ সরকারের উপর সন্তুষ্ট এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থাবান ছিলেন 66% মানুষ। IRI এর 2023 সালের জরিপে দেখা গিয়েছিল, দেশের অর্ধেক মানুষ দেশের তৎকালীন গণতান্ত্রিক পরিস্থিতিকে ভালো বলেছিলেন। তার পরের বছর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর পার করার পর নতুন জরিপ করল IRI। 1971 সালের ডিসেম্বর, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ 2রা ডিসেম্বর। রাওয়ালপিন্ডি সফররত মার্কিন সিনেটর উইলিয়াম শ্যাক্সপি সাংবাদিকদের জানান যে তিনি শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাতের অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু পাকিস্তান সরকার অনুমতি দিতে অস্বীকার করেছে। পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান জামাতে ইসলামীর পূর্ব পাকিস্তান শাখার নেতৃবৃন্দ পাকিস্তানের অখণ্ডতা রক্ষার লক্ষ্যে অবিলম্বে পশ্চিম পাকিস্তানের সীমান্ত থেকে ভারত আক্রমণ করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রতি আবেদন জানান। যুদ্ধ পরিস্থিতিকে আরো ঘনীভূত করতে এদিন সকালবেলা পাকিস্তানি সামরিক বাহিনী আগরতলা শহরে ব্যাপক গোলাবর্ষণ করে। পরে দুপুর 12:30টায় 3টি পাকিস্তানি স্যাবর জঙ্গি বিমান আক্রমণ চালায় আগরতলা বিমানবন্দরে। ভারতীয় বাহিনীর প্রত্যুত্তরে হামলাকারী 3টি জঙ্গি বিমান বিধ্বস্ত হলেও এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি হতাহত হন এবং বিমানবন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আখাউড়ার কাছে পর্যুদস্ত পাকিস্তানি বাহিনী সাময়িকভাবে পিছু হটলেও 2রা ডিসেম্বরের সকালে মুক্তিবাহিনীর উপর পাল্টা আক্রমণ শুরু করে এবং সারা দিন ব্যাপী খণ্ডযুদ্ধ চলতে থাকে। পাক বাহিনীর প্রবল আক্রমণের মুখে মুক্তিবাহিনী পিছু হটে যেতে বাধ্য হয়। আর্টিলারির সহায়তায় মারাত্মক আক্রমণ চালিয়ে এই এলাকা পাক বাহিনী পুনর্দখল করে। প্রচুর ক্ষয়ক্ষতির পর গেরিলারা সিঙ্গার বিলে পিছিয়ে যায়। এই যুদ্ধে মুক্তি ফৌজের নায়েক সুবেদার আশরাফ আলী শাহাদাত বরণ করেন। পাক বাহিনীরও ব্যাপক ক্ষতি হয়। মুক্তিবাহিনী ঘোড়াশালে পাকিস্তানি বাহিনীর অবস্থানের উপর 4 দিক থেকে আক্রমণ করে 27 জন পাক হানাদারকে হত্যা করতে সক্ষম হয়। এখান থেকে মুক্তিবাহিনী বেশ কিছু গোলাবারুদ হস্তগত করে। ময়মনসিংহে আফসার বাহিনীর কোম্পানি কমান্ডার মোসলেউদ্দিন আহমেদ, প্লাটুন কমান্ডার ইমদাদুল হক ও নাজিমউদ্দিন খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ধানসুর ও কাটালি গ্রামের বড় রাস্তায় পাক বাহিনীর উপর আক্রমণ করে। এই যুদ্ধে 14 জন পাক সেনা এবং 13 জন রাজাকার নিহত হয়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে কংগ্রেস দলের এক কর্মী সভায় ভাষণ দানকালে বলেন, পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশ ছেড়ে গেলেই লাখ লাখ বাঙালি স্বদেশে ফিরে গিয়ে শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারবে।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো পরিবার বা দলের পক্ষ থেকে সরকারকে কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়া হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 2রা ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। তিনি বলেন, তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি, চাইলেই তা দেয়া হবে উল্লেখ করে তিনি জানান, লন্ডনে থাকা বিএনপি নেতার ঢাকায় আসার বিষয়ে সরকারকে এখনো কিছু জানানো হয়নি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিবার বা দল সিদ্ধান্ত নিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গুমের দায়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজার বিধান রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 জারি করেছেন রাষ্ট্রপতি। 1 ডিসেম্বর রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশের গ্যাজেট জারি করা হয়েছে। এর আগে গত 6 নভেম্বর এই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশ অনুযায়ী জেলা ও বিভাগীয় পর্যায়ে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হবে। এই অধ্যাদেশের অধীনে অপরাধ হবে জামিন ও আপোষ অযোগ্য। অধ্যাদেশে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি কোনো ব্যক্তিকে গ্রেফতার, আটক, অপহরণ বা স্বাধীনতা হরণ করার পর বিষয়টি অস্বীকার করে অথবা ওই ব্যক্তির অবস্থা বা পরিণতি গোপন রাখেন এবং এই কাজের ফলে ওই ব্যক্তি আইনত সুরক্ষা থেকে বঞ্চিত হন, তাহলে কাজটি গুম বা শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। দায়ী ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন। বাধার মুখে 6 দিন বন্ধ রাখার পর আবারও গান শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী হেলাল মিয়া ও তার পরিবারের সদস্যরা। 2রা ডিসেম্বর সকাল 10টার দিকে জেলা শহরের পৌর মুক্ত মঞ্চ মাঠে গান গাইতে আসেন তারা। তবে এখনও ভয় কাটেনি জন্মান্ধ পরিবারটির। এছাড়া হুমকির ঘটনায় কোনো ব্যবস্থাও নেয়নি পুলিশ। হেলাল মিয়া বলেন, গত 6 দিন রোজগার বন্ধ থাকায় চলতে খুব কষ্ট হয়েছে। আজকে থেকে আবার গান শুরু করেছি। এর আগে গত 27 নভেম্বর দুপুরে কয়েকজন এসে হেলাল মিয়াকে গান বাজনা বন্ধ করে ভিক্ষাবৃত্তি করার জন্য বলেন। এতে করে আতঙ্কে গান বন্ধ করে দেন হেলাল ও পরিবারের সদস্যরা। ফলে তাদের রোজগার বন্ধ হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা হেলাল মিয়া জন্ম থেকেই অন্ধ। তিনি ছাড়াও তার 4 ছেলে ও 1 মেয়ে, 2 নাতি ও 1 নাতনি দৃষ্টি প্রতিবন্ধী। আর্থিকভাবে অসচ্ছল হলেও ভিক্ষাবৃত্তি না করে বরং মানুষকে গান শুনিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। 1921 সালের 2রা ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন কামরুল হাসান। পিতা মোহাম্মদ হাশিম ছিলেন গোরস্থানের সুপারিনটেন্ডেন্ট। কলকাতা সাধারণত ছিল হিন্দু বেষ্টিত এলাকা। এর মধ্যে তিনি জন্ম নিয়েছেন রক্ষণশীল মুসলিম পরিবারে। একদিকে নিজেকে মেরে ধরবার হাতছানি, অন্যদিকে সংস্কার ধরে রাখবার চেষ্টায় লিপ্ত মুসলমান পরিবার। দুয়ে মিলে কামরুল হাসানকে বেগ পেতে হয়েছিল ছোটবেলা থেকেই। দেশভাগের পর ঢাকায় চলে আসেন, প্রতিষ্ঠা করেন আজকের চারুকলা ইনস্টিটিউট। এই প্রতিবাদী ও রাজনীতি সচেতন মানুষটি হয়ে ওঠেন এই দেশের শিল্পকলার মহিরুহ। এই চিরবিদ্রোহী শিল্পীকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখুন সংবাদ শেষ হওয়ার পর। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে মাদুরোর সঙ্গে সরাসরি ফোনে কথা হয় ট্রাম্পের, তবে মাদুরো ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। গত রোববার ট্রাম্প নিশ্চিত করেন মাদুরোর সঙ্গে তার আলাপ হয়েছে। ওই দিন তিনি বলেন, ফোন আলাপ ভালো হয়েছে নাকি খারাপ সেটি আমি বলবো না, এটি ছিল শুধুই একটি ফোন কল। ধারণা করা হয় 21শে নভেম্বর ট্রাম্প ও মাদুরোর মধ্যে কথা হয়, তবে আলোচনার ব্যাপারে কোনো দেশই বিস্তারিত কিছু জানায়নি। তবে কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম মিয়ামি হেরাল্ডকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট মাদুরোকে সরাসরি বার্তা দিয়েছেন। তিনি মাদুরোকে বলেছেন, আপনি নিজেকে এবং কাছের মানুষদের বাঁচাতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই দেশ ছাড়তে হবে। আপনি আপনার স্ত্রী ও সন্তানদের বাঁচাতে পারবেন যদি এই মুহূর্তে পদত্যাগ করেন। কিন্তু মাদুরো পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেন। তবে
তিনি রাজনৈতিক ক্ষমতা ছেড়ে সশস্ত্র বাহিনীর ক্ষমতা নিজের কাছে রেখে দেওয়ার কথা বলেন। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেনি তার পরিবারের কেউ। এই ঘটনায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তিনি মারা গেছেন বলেও গুঞ্জন উঠেছে। এর মাঝে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে যান ইমরান খানের বোন উজমা খানুম। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে ২রা ডিসেম্বর বিকালে উজমা খানুম জেলের ভেতরে প্রবেশ করেন। এ সময় জেলের বাইরে কয়েকশো তেহরিক-ই-ইনসাফ কর্মী জড়ো হয়ে ইমরানের স্বাস্থ্য ও পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছতা দাবি করেন। জেল থেকে বেরিয়ে উজমা বলেছেন, ইমরান খান খুব রেগে আছে, তার উপর মানসিক নির্যাতন চালানো হচ্ছে। তবে ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। আধা ঘন্টার সাক্ষাৎ শেষে উজমা খানুম জানিয়েছেন, তার ভাইকে সারাদিন জেলের একটি কক্ষে রাখা হয়েছিল। বাহিরে যেতে দিচ্ছে খুব অল্প সময় এবং কারো সঙ্গে কোনো যোগাযোগ করতেও দিত না জেল কর্তৃপক্ষ। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ১১৮ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লেতে ২ উইকেট পড়েছে শুধু। তারপর দেখা গেল তানজিদ তামিমের বিধ্বংসী ব্যাটিং। তার 50-তে ভর করে চট্টগ্রামের সিরিজের তৃতীয় টি-20-তে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দাপুটে এই জয়ে স্বাগতিকরা সিরিজও নিশ্চিত করেছে ২-১ ব্যবধানে। তামিম ৩৫ বলে তুলে নেন ক্যারিয়ারের ১১তম 50। শেষ পর্যন্ত ৩৬ বলে ৪টি ৪ ও ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি। টস জিতে ব্যাট করতে নেমে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিল আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে ৫১ রান তুলতে পারলেও আইরিশদের ২ উইকেট তুলে তাদের ছন্দপতন ঘটায় স্বাগতিক দল। সেই ধাক্কায় পরে আর বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ড। বল হাতে সবচেয়ে সফল ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। ৩ ওভারে মুস্তাফিজ ১১ রানে ৩ উইকেট নিয়েছেন। রিশাদ ৪ ওভারে ৩ উইকেট নিলেও খরচ করেছেন ২১ রান। দেশের ব্যাংকিং খাতের অস্থিরতা কাটিয়ে আস্থা ফেরাতে ৫ সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। ১লা ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন ও লাইসেন্স পাওয়ার পর ২রা ডিসেম্বর থেকে ব্যাংকটির কার্যক্রম চালু হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগ ইসলামী ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানত ফেরতের প্রক্রিয়া গতি পাবে। আগামী সপ্তাহ থেকে গ্রাহকদের ২ লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া শুরু হবে। এরপর বড় অঙ্কের আমানত পর্যায়ক্রমে ফেরতের জন্য রোড ম্যাপ চূড়ান্ত করা হচ্ছে। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।